হ্যালো বন্ধুরা, আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি কোরিয়ান ড্রামা আন্ডারকভার হাই স্কুল এর এপিসোড 1। আর আপনারা দেখছেন আজকের এক্সপ্লেন। ড্রামার শুরুতে আমাদের মেন লিড বলতে থাকে একটি সিক্রেট অপারেশন তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে, তার অন্ধকার জীবনকে সম্পূর্ণভাবে বদলে দিয়েছে। এরপর একটি রাতের ঘটনা দেখানো হয়, যেখানে একজন কোরিয়ান লোক কিছু চাইনিজ লোকের সাথে মূর্তি পাচার নিয়ে কথা বলছিল। এটা কোনো সাধারণ মূর্তি ছিল না, সেটা আসলে মিউজিয়াম থেকে চুরি করা একটি প্রাচীন মূল্যবান মূর্তি ছিল। আমাদের হিরো হেসং তার ক্যামেরায় রেকর্ড করছিল। তার বস তাকে বলতে থাকে যে করেই হোক এই মূর্তিটা আমার চাই, সেটাও কোনো প্রকার ক্ষয়ক্ষতি ছাড়া। তখন সেখানে একজন গ্যাংস্টার চলে আসে আর হেসংকে অ্যাটাক করতে যায়। তখন কোনো উপায় না পেয়ে হেসং তাকে মেরে নিচে ফেলে দেয়। তাতে করে সেখানে থাকা সবাই হেসংকে দেখে ফেলে। আমাদের হেসংও তখন ফুল অ্যাটিটিউডের সাথে নিচে আসে। সবাই তাকে মারতে আসলে সে একাই সবাইকে মেরে কুপোকাত করে দেয়, কারণ আমাদের হিরো হেসং একজন এনআইএস অফিসার। সবাই যখন হেসং এর সাথে মারামারি করতে ব্যস্ত, তখন সেই লোকটি সেখানে থাকা টাকা আর মূর্তি দুটো নিয়েই পালিয়ে যায়। তাকে আটকানোর জন্য হেসং একটি ফাঁকা গুলি করে, কিন্তু সেখানে থাকা গ্যাংস্টারগুলোর জন্য তাকে আটকাতে পারে না। সুযোগ বুঝে সেই লোকটিও একটি গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু আমাদের হেসংও ছেড়ে দেওয়ার পাত্র নয়। সে একটি বাইক নিয়ে লোকটির পিছু নেয়। হেসং এর বস বলে আর কিছুক্ষণের মধ্যেই সেখানে ব্যাকআপ পৌঁছে যাবে, তোমাকে কিছুই করতে হবে না। তখন হেসং বলে ব্যাকআপ পৌঁছাতে পৌঁছাতে সে পালিয়ে যাবে, যা করার আমিই করছি। এটা বলে সে বাইকের স্পিড বাড়িয়ে দেয় আর কোনো রকমে লোকটির গাড়ির উপরে উঠে পড়ে। উপরের গ্লাস ভেঙে সে গাড়ির ভিতরে চলে আসে আর লোকটির কাছ থেকে মূর্তি ছিনিয়ে নিতে চায়, কিন্তু তখন গাড়ির দরজা খুলে যাওয়ায় মূর্তিটি প্রায় রাস্তায় পড়ে যাচ্ছিল। কোনো রকমে সেখান থেকে মূর্তিটিকে রক্ষা করতে পারলেও একটু পরেই গাড়িটি অ্যাক্সিডেন্ট করে আর গাড়িতে আগুন লেগে যায়। দৃশ্যটা এমন ছিল যে মনে হচ্ছিল সেখানে থাকা সবাই মারা গেছে, কিন্তু তখন ধোঁয়ার মাঝ থেকে আমাদের হেসং সুপারহিরোর মতো এক হাতে মূর্তি আর অন্য হাতে সেই লোকটিকে নিয়ে বেরিয়ে আসে। অফিসে পৌঁছে সবাই মিলে মূর্তিটা খোলার পর দেখতে পায় মূর্তিটার এক হাত ভেঙে গেছে, মানে গুলি লেগে সেটা ভেঙে গেছে। তখন হেসং বলে সেখানে তো কেউ গুলিই করেনি। তারপরই তার মনে পড়ে যায় যে সেখানে মাত্র একটি গুলি চালানো হয়েছিল, আর সেটা হেসং নিজেই চালিয়েছিল, কিন্তু সেটা তো হাওয়ায় চালানো হয়েছিল। হেসং তখন বুঝতে পারে সেই ফাঁকা গুলিটাই লুহায় লেগে উল্টে এসে মূর্তিতে লেগেছিল। হেসং এর সিনিয়র সোকো পরদিন মূর্তিটার হাতে টেপ লাগিয়ে সেটা অফিসারের সামনে দেওয়ার সাথে সাথে তিনি রেগে যান আর এই অন্যায়ের জন্য হেসংকে জব থেকে ফায়ার করার আদেশ দেন। এটা শুনে সোকো বলে এমনটা করবেন না, সে অনেক সাহসী অফিসার, সে এই দেশের জন্য অনেক কিছু করেছে। এটা শুনে অফিসার সোকোর দিকে একটি ফাইল দিয়ে বলে তাহলে তাকে এই টাস্কটা পূরণ করতে বলো, এটা করতে পারলে আমি তাকে ফায়ার করব না। হেসংকে বেয়ঙ্গুন নামে একটি স্কুলের কথা বলা হয়। এটা কোরিয়ার অনেক বড় একটি স্কুল। এই স্কুলের প্রিন্সিপাল ছিলেন বেয়ঙ্গুন। সে একজন স্বদেশ বিরোধী লোক ছিলেন। কোরিয়া আর জাপানের মধ্যে যখন যুদ্ধ লেগেছিল, তখন এক সরকারি অফিসার তার কাছে অনেকগুলো স্বর্ণ রেখেছিল, যেগুলো দেশকে স্বাধীন করার জন্য ব্যবহার করতে বলা হয়েছিল। কিন্তু সে কোরিয়ার বিপক্ষে ছিল, তাই সে সবগুলো স্বর্ণমুদ্রা লুকিয়ে ফেলে আর নিজেও সরে যায়। অবশেষে যখন কোরিয়া স্বাধীনতা লাভ করে, তখন সে পালানোর আগে কিছুমাত্র গোল্ড বার সাথে নেয় আর বাকি সবগুলো এক জায়গায় লুকিয়ে রাখে, যার বর্তমান বাজার মূল্য $800 মিলিয়ন। আর এখন পর্যন্ত সেটা কেউ খুঁজে পায়নি। সোকো আরো বলে এর আগেও এনএসরা তার ফাউন্ডেশনে তল্লাশি চালিয়েছে, শুধুমাত্র এই স্কুলটা ছাড়া। এখন এনআইএসরা গোপন সূত্রে জানতে পেরেছে যে এই স্কুলেই সব গোল্ড বার রাখা আছে আর খুব তাড়াতাড়ি সব গোল্ড বাইরের দেশে পাচার করে দেওয়া হবে। কোনোভাবে যদি তাদের এই প্ল্যান সফল হয় তাহলে আমরা খুব বিপদে পড়ব। তিনি হেসংকে উদ্দেশ্য করে বলে তাই তোমাকেই সেই স্কুলে আন্ডারকভার স্টুডেন্ট সেজে যেতে হবে আর সবকিছু খুঁজে বের করতে হবে। এটা শুনে হেসং বলে এটা কিভাবে সম্ভব, আমাকে কি স্কুল স্টুডেন্টের মতো মনে হয়? সোকো বলে তোমার বয়সের তুলনায় তোমাকে ছোটই মনে হয়। হেসং তখন ইয়ংগুনকে জিজ্ঞেস করে তোমার বয়স কত? সে বলে আমার বয়স 26। সেটা শুনে হেসং বলে কি, আমি তো ভাবতাম তোমার বয়স 40, তাই তোমাকে সিনিয়রদের মতো ট্রিট করতাম। এরপর আমাদের সুয়া নামের একটি মেয়েকে দেখানো হয়, যে কিনা তার স্কুলের ভাইস প্রিন্সিপালের বার্থডে পার্টি এনজয় করছিল। তখন সেখানে ভাইস প্রিন্সিপাল এসে তাকে ড্রিঙ্কস করতে বলে। সুয়া বলে আমি ড্রিঙ্কস করি না। তখন ভাইস প্রিন্সিপাল বলে তোমার পার্মানেন্ট টিচার হওয়ার ইচ্ছা থাকলে এটা নাও,
না হয় আমি অন্য কাউকে। এটা বলতেই সুয়া কিছুটা বাধ্য হয়েই ড্রিঙ্কস করে। সুয়া আসলে ড্রিঙ্কস করার পর নিজেকে সামলাতে পারে না, তাই সে বাইরে গিয়ে সবার সাথে এলোমেলো ভাবে কথা বলতে থাকে। এক সময় সে ভাইস প্রিন্সিপালের কাছে গিয়ে তার চুল ধরে টানতে শুরু করে, আর নকল চুল হওয়ায় টান দেওয়ার সাথে সাথে সেটা খুলে সুয়ার হাতে চলে আসে। সুয়া সেটা পুনরায় ভাইস প্রিন্সিপালের মাথায় পরিয়ে দিয়ে প্রিন্সিপালের ডেকে আনা গাড়ি নিয়ে সেখান থেকে চলে আসে। এখানে আমরা দেখতে পারি হেসংরা যে রেস্টুরেন্টে বসেছিল সেটা আসলে সুয়ার মায়ের রেস্টুরেন্ট ছিল। সেখানে সুয়া হেসংকে দেখে বলে, উফ, ছেলেটা কত হ্যান্ডসাম। তখন সেখানে কিছু দুষ্ট ছেলে সুয়ার মায়ের সাথে কথা কাটাকাটি করতে থাকে। আসলে তারা খাবার খাওয়ার পর বিল দিতে চাচ্ছিল না, তাই সুয়া এসে তাদের সাথে কথা বলতে থাকে। তখন তারা সুয়ার সাথেও মিসবিহেভ করে। এসব দেখে সেখানে হেসং চলে আসে আর তাদের ভালোভাবে বোঝানোর চেষ্টা করে, কিন্তু কুকুরের পেটে কি কখনো ঘি হজম হয়? তাই অবশেষে হেসং তার ভাষায় ছেলেগুলোকে বুঝিয়ে দেয়, মানে সে ছেলেগুলোকে মারতে থাকে। এমন সময় একটি ছেলে পেছন থেকে হেসংকে হিট করতে গেলে সুয়া তার মাথায় ট্রে দিয়ে বাড়ি মারে। সবকিছু শেষে ধন্যবাদ জানানোর পর হেসংরা যখন সেখান থেকে চলে যায়, তখন সুয়া তার মাকে বলে, আমার হার্টবিট এত ফাস্ট হয়ে যাচ্ছে কেন? মানে সে হেসংকে পছন্দ করা শুরু করেছে। হেসং তার পাস্টের কিছু স্মৃতিচারণ করতে থাকে, যেখানে স্কুলে কিছু ছেলে তাকে মারছিল আর বলছিল, তোর মতো অনাথদের জন্য এই স্কুল না, এটা তোর বোঝা উচিত ছিল। এই সব কিছু সেখানে থাকা এক টিচার দেখছিল, কিন্তু তিনি তাকে কোনো সাহায্য পর্যন্ত করেননি। এসব ভেবে প্রেজেন্টে সে সোকোকে কল দেয় আর বলে, আমি আপনার কথাই রাজি, মানে সে মিশনটা কমপ্লিট করবে। তাই তারা সবাই মিলে একটি প্ল্যান করতে থাকে। হেসং এর এক কলিগ মিজং তাকে একটি ফাইল দেয়, যেখানে বর্তমান জেনারেশনের বাচ্চাদের কথাবার্তার ধরন সহ সব ডিটেলস দেওয়া আছে। হেসং সোকোর পরিবারের মতোই ছিল। তারা যখন একসাথে রাতের খাবার খাচ্ছিল, তখন সোকো তার ওয়াইফকে এই মিশনের কথা জানিয়ে দেয়। আসলে সোকোর ওয়াইফ হেসংকে তার ছেলের মতোই দেখতো। এখানে আমরা জানতে পারি হেসং যে স্কুলে যাচ্ছে সেখানে সোকোর মেয়ে উইজাং লেখাপড়া করে, তাই সে তাকে বলে দেয় কেউ যেন হেসং এর ব্যাপারে কিছু না জানে। পরের দিন সকালে হেসং রেডি হয়ে স্কুলে চলে যায়। স্কুলের সামনে দাঁড়িয়ে সে কিছু একটা ভাবছিল, তখন সেখানে অ্যানা নামের একটি মেয়ে চলে আসে আর তাকে বলে, তুমি আমার রাস্তায় দাঁড়িয়ে আছো কেন? এটা শুনে হেসং বলে, এত বড় রাস্তা, তুমি অন্য দিক দিয়েও যেতে পারতে। এটা বলে সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে বেচারি সুয়া কাল রাতের ঘটনায় ভাইস প্রিন্সিপালের সামনে যেতে পারছিল না। তখন সেখানে হেসংও চলে আসে। সেখানে ভাইস প্রিন্সিপালকে আসতে দেখে সুয়া সেখান থেকে পালিয়ে যায়। ভাইস প্রিন্সিপাল বাইরে এসে হেসংকে জিজ্ঞেস করে, এখানে কোনো মেয়েকে দেখেছো তুমি? হেসং তাকে ভুল রাস্তা দেখিয়ে বলে, হ্যাঁ, সে এই দিকে গেছে। এরপর সোয়া বাইরে বের হয়ে বলে, তুমি সেই ট্রান্সফার স্টুডেন্ট? আমি তোমার ক্লাস টিচার। রাতে ড্রিঙ্কস করায় সে আসলে হেসংকে চিনতেই পারছিল না, কিন্তু এরপরই তার কিছু একটা মনে পড়ে যায়। তখন সে হেসংকে বলে, তোমাকে কোথাও দেখেছি। এক মিনিট, তুমি তো কাল রাতে সেই ছেলেটা, তাই না? এটা বলে সে হেসং এর কান ধরে টানতে টানতে সেখান থেকে নিয়ে যায় আর বলে, স্কুল স্টুডেন্ট হয়ে তুমি ড্রিঙ্কস করতে পারো না, নিশ্চয়ই তুমি নকল কোনো আইডি বানিয়েছো এইসব করার জন্য, তাই না? তখন হেসং বলে, কাল রাতে তো তুমিও ভুল করেছো, তুমি একটি ছেলের মাথায় হিট করেছো, ভুলে গেলে? সুয়া বলে, আমি তোমাকে বাঁচানোর জন্য এমন করেছি। হেসং বলে, আমি তোমাকে বাঁচাতে বলেছিলাম? যাই হোক, ভুল আমরা দুইজনেই করেছি, তাই এটা সুদবুদ হয়ে গেছে। আমার ক্লাস টাইম শুরু হয়ে গেছে। এটা বলে সে সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে একটি মেয়েকে দেখানো হয়। সে দৌড়ে এসে অ্যানাকে জিজ্ঞেস করে, শুনলাম এক্সচেঞ্জ পারফরম্যান্সের জন্য তুমি ফ্রান্স যাচ্ছ, আমাকে সাথে নিবে? কিন্তু আমি তো ভেবেছি আমি উইজাংকে সাথে নিয়ে যাব। এটা শুনে উইজাং নিজেও কিছুটা অবাক হয়ে যায়। তখন সেখানে হেসং আসে আর সবাই এক দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে থাকে, কারণ তার মতো হ্যান্ডসাম ছেলে তাদের ক্লাসে ছিল না। সবাই যেন হেসং এর হ্যান্ডসাম চেহারার প্রেমে পড়ে যায়, কিন্তু সেখানে থাকা উইজাং হেসংকে দেখে অবাক হয়ে যায়। তাই সে ক্লাস শেষে হেসংকে সাথে নিয়ে ছাদে চলে যায়। সেখানে সে হেসংকে বলে, তুমি এখানে স্টুডেন্ট হিসেবে অ্যাডমিশন নিয়েছো? আমি তো ভেবেছিলাম তুমি টিচার হয়ে আসবে। হেসং বলে, এসব স্কুল ইউনিফর্ম পরার আমার কোনো শখ নেই, কিন্তু এটা ছাড়া আর কোনো উপায় ছিল না। তখন উইজাং হেসংকে দিয়ে একটি প্রমিস করায় যে এখানে যাই হোক না কেন সে বাসায় কাউকে কিছু বলবে না,
ক্লাস টাইমে হেসং বোরিং হয়ে ঘুমিয়ে যায়, তাই সুয়া এসে তার গায়ে হাত দেওয়ার সাথে সাথে সে ডিফেন্স মোডে উঠে সুয়াকে হিট করতে যায়। বিষয়টা বোঝার সাথে সাথে সে থেমে যায়। সুয়াও তার এমন ব্যবহারে অবাক হয়ে যায়, তাই সে রেগে হেসংয়ের মাথায় একটি বাড়ি মেরে তাকে বসিয়ে দেয়। ক্লাস শেষে হেসংয়ের কাছে কিছু মেয়ে এসে তার সাথে গল্প করতে থাকে। বাইরে এসে সে আরো অবাক হয়ে যায়, কারণ বাইরে সবাই যে যার মতো দৌড়াদৌড়ি করছিল, মানে স্কুল লাইফ যেমন হয় আর কি। তখন একটি ছেলে এসে তার উপর ড্রিঙ্কস ফেলে দেয়। হেসং সবকিছুর থেকে বাঁচার জন্য বাইরে এসে সেখানে একটি বিল্ডিং দেখতে পায়, যার গেটে লেখা ছিল এখানে কারো প্রবেশ করা নিষেধ। এটা দেখে হেসং ভাবে হয়তো এখানেই কিছু থাকতে পারে, তাই সে ভিতরে চলে যায় আর সবকিছু সার্চ করতে থাকে। সে দেখতে পায় বিল্ডিংটি পরিত্যক্ত, কিন্তু সেই বিল্ডিং এর ইলেকট্রিসিটি মিটার এখনো চলছে, মানে এখানে কেউ না কেউ বিদ্যুৎ ব্যবহার করছে। তখন তার কানে কিছু শব্দ আসে, সেটা অনুসরণ করে সে কিছুটা সামনে যাওয়ার পর সে দেখতে পায় কিছু ছেলে মিলে অন্য একটি ছেলেকে র্যাগিং করছে। হেসং সবকিছু ইগনোর করার চেষ্টা করে, কিন্তু ছেলেগুলো তাকে দেখে ফেলায় সে ফেঁসে যায়। ছেলেগুলো তাকে ডেকে বলে, তুই এখানে কি করছিস? হেসং বলে, আমি তো বাথরুম খুঁজছিলাম। ছেলেটি বলে, তুই আমাদের কথা শুনে ফেলেছিস, এর শাস্তি তোকে পেতেই হবে। যা, আমাদের সবার জন্য খাবার নিয়ে আয়, সেটাও তোর নিজের টাকায়। এটা শুনে হেসং রাগ পেয়ে বলে, এসব এখনই বন্ধ করো, না হয় খুব খারাপ হবে। ঠিক তখনই তার পেছনে সোকো দূত হিসেবে এসে বলে, শান্ত হও, নিজের রাগ কন্ট্রোল করো, না হয় আমাদের সব প্ল্যান নষ্ট হয়ে যাবে। তাই হেসং তাদেরকে কিছুই করতে পারে না, উল্টা তাদের হাতেই মার খেয়ে সেখান থেকে পালিয়ে যায়। অফিস রুমে সুয়া তার কলিগদের সাথে হেসংকে নিয়ে কথা বলছিল। সে তাদের বলে যে কাল রাতে আমি তাকে আমাদের রেস্টুরেন্টে দেখেছি। সে তখন স্যুট পরেছিল, তাকে দেখে বোঝাই যাচ্ছিল না যে সে একজন হাই স্কুল স্টুডেন্ট। তখন তার রাতে সেই কথা মনে পড়ে যায় যেখানে সে তার মাকে বলেছিল আমার হার্টবিট বেড়ে যাচ্ছে। এটা ভেবে সে লজ্জা পেয়ে যায়, কিন্তু সবাইকে বলে এবারের মতো তাকে ছেড়ে দিলাম, কিন্তু এর পরও যদি এমন কিছু হয় তাহলে তার নিস্তার নেই। অপরদিকে হেসং ডংমিনকে বলে, এরপর কেউ যদি তোমাকে বুলি করে তাহলে তার বিপক্ষে অ্যাকশন নেবে। এটা শুনে ডংমিন বলে, তুমি কি করতে পেরেছো? তুমিও তো তাদের হাতে মার খেয়ে আসলে। হেসং তখন তাকে সেই বিল্ডিং সম্পর্কে কিছু জিজ্ঞেস করে আর বলে, ওই বিল্ডিংটা বন্ধ কেন? ডংমিন বলে, সবাই বলে সেখানে নাকি ভূত আছে। এটা বলে সে ভূতের গল্প বলা শুরু করে, কিন্তু ততক্ষণে হেসং সেখান থেকে উঠে চলে যায়। পরের দৃশ্যে সেই স্কুলের চেয়ারম্যানকে দেখানো হয়। সে একজন সরকারি কর্মকর্তার ফিউনারেলে ছিল। সেখানে সে মৃত ব্যক্তির পরিবারের সাথে বেশ ভালোভাবে কথা বলতে থাকে, আর সে সেই অফিসারের ছেলের লেখাপড়ার দায়িত্ব নেয়। খাওয়ার সময় অ্যাসিস্ট্যান্ট তাকে বলে, এই অফিসার তো ভালোই ছিল, তাহলে তার এই পরিণতির কারণ কি? তখন চেয়ারম্যান বলে, এসব কি বলছো? ভুলে যেও না আমরা একজনের ফিউনারেলে আছি। ভিতরে সে সবার সাথে ভালো ব্যবহার করলেও বাইরে এসে সে তার আসল রূপ দেখায়। সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে, সবকিছু ভালোভাবে পরিষ্কার করেছো তো? লোকটি বলে, চিন্তা করবেন না, আমি সবকিছু সামলে নিয়েছি। রাতে হেসং সোকোকে কল দিয়ে সেই বিল্ডিং এর কথা জানায় আর বলে, কেউ না থাকলে সেখানে কারেন্টের মিটার চলতো না, সেখানে বিদ্যুৎ পড়ছে, মানে সেখানে কেউ না কেউ আছে। কোনো কারণ না থাকলে তারা এত পুরনো বিল্ডিং কবেই ভেঙে ফেলতো। যে করেই হোক আমাকে সেখানে যেতেই হবে, সবকিছু খুঁজে বের করব আমি। আর রাত হতেই হেসং সেই বিল্ডিং এ চলে যায়। সেখানে আগে থেকে একটা সিসিটিভি লাগানো ছিল, তাই সে সিসিটিভিতে কিছু একটা লাগিয়ে দেয় যেন ফুটেজে তাকে না দেখা যায়। এরপর সে ভিতরে গিয়ে সবকিছু খুঁজতে থাকে, আর তখনই কেউ একজন আমাদের হেসংকে দেখে ফেলে। আর এখানেই আমাদের আজকের এপিসোড শেষ।